আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কেমিস্ট্রি যে ষষ্ঠ চ্যাপ্টারটা আছে সেটার যে মৌলের ধর্ম প্রথম পার্ট করেছিলাম তার সেকেন্ড পার্টটা করাবো। তো কথা আমাদের শুরু করা যাক। এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে? ভিডিও। আচ্ছা, প্রথমে কি লিখছি? আণবিক সংকেত। আণবিক সংকেত আর স্থূল সংকেত থেকে সেটা আগে একটু বুঝে নিই। আণবিক সংকেত মানে হচ্ছে যেটা আসলে অ্যাকচুয়াল সংকেত, আর স্থূল সংকেত মানে হচ্ছে যেটা অনুপাত করে তুমি বের করছো, আনুপাতিক ভাবে। বুঝতে পারছো ব্যাপারটা? লাইক ধরো এ একটা মৌল, বি একটা মৌল। ধরো এখানে আছে 2, এখানে আছে 4। অ্যাকচুয়াল এটা এর দুইটা পরমাণু আছে, বি এর চারটা পরমাণু আছে। এই সবটুকু মিলে এ বেরে ধরো একটা অণু হইছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে আণবিক সংকেত। যখন এটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে তুমি কি পাচ্ছ? এই 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে হবে কি 1, আর এখানে হবে কি b2। তাহলে এইটা হচ্ছে স্থূল সংকেত, অর্থাৎ আনুপাতিক হারে কাটাকাটির পর তুমি যে অংশটা পাবো সেটা হচ্ছে স্থূল সংকেত, আর যেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে আণবিক সংকেত। তো প্রথমে আমরা শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করা শিখব। কোথেকে? শতকরা সংযুক্তি থেকে। লাইক ফর এক্সাম্পল কিভাবে তুমি বের করবা, কয়েকটি স্টেপ তোমার বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ওগুলো আবার আমি একটু রিপিট করে দিচ্ছি যেন তোমার সহজ হয়। ধরো কার্বন আর হাইড্রোজেন শতকরা সংযুক্তি তো তোমরা ইতিমধ্যে শিখে গেছো। শতকরা সংযুক্তি দেওয়া আছে, ধরো এটার দেওয়া আছে 78%, ধরো এটার দেওয়া আছে বাকি কত হয়, তাহলে 22 হয় না? ধরো 22%। এখন তোমাকে বলছে এর স্থূল সংকেত বের করতে। এই স্থূল সংকেত বের করার জন্য তুমি কি করবা? এর যে শতকরা সংযুক্তি আছে তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করবে। তার মানে হবে কি c ইকুয়াল টু হবে 78 ডিভাইডেড বাই তার আণবিক ভর কত, অর্থাৎ যেহেতু এটা পরমাণু তার মানে পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। ঠিক তেমন হাইড্রোজেনের কত দেওয়া আছে 22। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তার মানে 1 দিয়ে ভাগ করো। এখান থেকে একটা ভ্যালু পাবা, আবার এখানে একটা ভ্যালু পাবা। এই দুইটা ভ্যালুর মাঝখানে যে ছোট হবে, ধরো আমি ধরে নিলাম কথার কথা এটা হচ্ছে 2, এটা হচ্ছে ধরো 3.2, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3.2। তাহলে এই দুইটার মাঝে ছোট কে? এটা অবশ্যই ছোট। তার মানে এই ছোটটা দিয়ে তুমি আবার দুইটাকে ভাগ করবা, তার মানে পাবা c ইকুয়াল টু কত পাবা 3.2। এই দুইটার মধ্যে ছোট কে 2 না, তার মানে 2 দিয়ে ভাগ করছে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ তুমি শতকরা সংযুক্তিকে যদি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করো, যে দুইটা ভ্যালু পাবা, বা দুইটা বা এখানে তিনটা মৌল হলে তিনটা দিতাম, চারটা হলে চারটা দিতাম, এগুলোর মধ্যে যেটা ছোট পাবা সেই ছোটটা দিয়ে ভাগফলগুলো যা পাইছিল তাকে আবার ভাগ করবা। ধরো আমি এখানে এই দুইটার মাঝে যেহেতু ছোট হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করে 3.2 কে একটা ভ্যালু পাবো। আবার ধরো সেম তো হাইড্রোজেনকেও তো ভাগ করতে হবে, 2 দিয়ে ছোটই তো 2 দিয়ে ভাগ করব, এখানে একটা ভ্যালু পাবো। কথার কথা ধরো এখানে আছে 1 আর এখানে আছে ধরো তোমার 1.5 ফর एग्जांपल। তাহলে দেখো এটা পূর্ণ সংখ্যা, বাট এটা তো পূর্ণ সংখ্যা না, এটা কি? এটা দশমিক না? এই দশমিকটা তুমি ভ্যানিশ করতে চাও, তাই প্রয়োজনীয় সংখ্যা দিয়ে তুমি দুইজনকে গুণ করতে পারো। ধরো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3, এটাকে 2 দিয়ে গুণ করছো দুইটাই দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে সাজাই লিখো c, c এর পাশে কত হবে তাহলে 3, আর h এর পাশে কত হবে 2। এটা হচ্ছে কি স্থূল সংকেত। স্থূল সংকেতটাকে বুঝতে পারছো ভাইয়া? আমি আবার একটু রিপিট করতেছি। প্রথমেই শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা। ভাগ করলে তুমি যেটা পাবা, ভাগফলগুলোর মধ্যে তুমি চোখ বোলাবা যে কোনটা সবচেয়ে ছোট। যেটা সবচেয়ে ছোট হবে সেই ছোটটা দিয়ে আবার সবগুলো ভাগফলে ভাগ করবা। এখন যদি ভাগফলগুলোর ভাগ করার পর পূর্ণ সংখ্যা আসে তাহলে তোমার কাজ নাই, তাহলে ডিরেক্ট তুমি এই ধরো যে মৌলের নাম লেখা আছে প্রতীক বসায় তার যে সংখ্যাগুলো পাইছে বসায় দিবা। যদি সাম হয় এমন হয় যে তারা দশমিক কোনো ভক্তি আসছে, ধরো একটা পূর্ণ সংখ্যা নাই দশমিক আসছে, সেক্ষেত্রে তুমি প্রয়োজনীয় সংখ্যা দ্বারা সবাইকে গুণ করে দিবা। বুঝতে পারছো? তাহলে কি এটা পূর্ণ সংখ্যা পাবা, দেন তুমি পাশে পূর্ণ সংখ্যা বসিয়ে দিবা। এটা হচ্ছে স্থূল সংখ্যা। এখন খেয়াল করো, স্থূল সংখ্যা বুঝে গেছো, মানে এখন আণবিক সংখ্যা বোঝানো অনেক বেশি ইজি হবে। ধরো তোমাকে যখন স্থূল সংকেতটা থেকে ধরো আবার আণবিক সংকেত বের করতে বলবে, মনে রাখবা আণবিক সংকেত মানে কি অ্যাকচুয়াল সংকেত, সেখানে কি পরমাণু সংখ্যা বেশি ছিল, আর স্থূলতে তুমি কি করছো কাটাকাটি করে কমায় ফেলছো, তার মানে কি আণবিকের ভর বেশি হবে। আণবিক সংকেত যেটা তার ভরটা কি হবে বেশি হবে, আর স্থূল সংকেতের ভরটা কি হবে তুলনামূলক কম হবে। অর্থাৎ কত গুণ কম হবে বা কত গুণ বেশি সেটা n যদি ধরে নেই, তাহলে n ইকুয়াল টু হচ্ছে স্থূল সংকেতের ভর, সরি আণবিক সংকেতের ভর, আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। বুঝতে পারছো? অর্থাৎ এই n পরিমাণ বেশি হবে।
তার মানে তুমি যে ফার্স্টে স্থূল সংকেতটা বের করছো তার একটা ভর বের করতে পারবা। আর ধরো আণবিক সংকেতের ভরটা তোমাকে প্রশ্ন দিয়ে দিছে, দুইটা ভর তুমি যদি জানো তাহলে বলতে পারো কি স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে n গুণ বেশি হবে। অর্থাৎ তুমি যে n এর ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা দিয়ে কি করবা, সেই ভ্যালুটা দিয়ে আণবিক সংকেত ইকুয়াল টু হচ্ছে আণবিক সংকেত, তুমি যে স্থূল সংকেত বের করছো না, তাহলে হবে কি স্থূল সংকেতের n, এই n এর ভ্যালু যেটা পাবা তুমি, ধরো n এর ভ্যালু 5 পেয়েছো, এখানে ছিল কি একটু আগে যেটা লিখছিলাম ধরো C3H2, ঠিক আছে, n এর ভ্যালু তোমার ধরলাম আমি 5 আসছে, কত আসছে 5, তাহলে 5 দিয়ে গুণ করো, c 3 5 15 আর 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত। আর প্রথম যেটা বের করছিলাম সেটা হচ্ছে স্থূল সংকেত, বুঝতে পারছো? অর্থাৎ আণবিক সংকেতটা হবে কি স্থূল সংকেতের n গুণ বেশি, আণবিক সংকেত হবে স্থূল সংকেতের n গুণ বেশি, তাই n ইকুয়াল টু হচ্ছে আণবিক সংকেতের ভর ডিভাইড বাই স্থূল সংকেতের ভর। তুমি সহজভাবে মনে রাখবা, যেহেতু n এর মান তুমি বের করবা, n এর মান বের করার জন্য উপরে বড়টা দিবা, নিচে ছোটটা দিবা, আর বড় হবে আণবিক সংকেতের ভর, কারণ এখানে অ্যাকচুয়াল যে কতগুলো পরমাণু সেটা তুমি জানতে পারো, আর স্থূলটা আনুপাতিক হারে জানতে পারো, সেজন্য ছোটটাকে নিচে দিবা, বড়টাকে উপরে দিবা, বুঝতে পারছো? যদি প্রবলেম হয় একটু পোস্ট করে দেখে নিই, ইনশাআল্লাহ বুঝতে পারবে। তার মানে হচ্ছে আণবিক সংকেত আর স্থূল সংকেত তোমাদের নাম। এখন আমরা শিখবো লিমিটিং বিক্রিয়ক। শোনো, লিমিটিং মানে হচ্ছে ধরো বলে না যে সবকিছু একটা লিমিট আছে, অর্থাৎ একটা সীমানা আছে, এরপর আর তার কোনো কিছু নাই। তো লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যারা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, অর্থাৎ যারা বিক্রিয়া ধরো দুই বা ততোধিক অণুর মধ্যে বিক্রিয়া হচ্ছে, হওয়ার পরে ধরো একজন শেষ হয়ে গেছে, বাকি দুজন এখন অবশিষ্ট আছে, অর্থাৎ যে শেষ হয়ে গেছে সে হচ্ছে লিমিটিং, অর্থাৎ তার পর্যায়ে একটা নির্দিষ্ট, বাকিগুলো তার চেয়ে তুলনামূলক মানে কম্পারেটিভলি তার থেকে বেশি আছে, বুঝতে পারছো? অর্থাৎ বিক্রিয়া করে যে শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে সবচেয়ে ভাইটাল আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট এই অধ্যায়ের জন্য। লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়ক বোঝার জন্য তোমার বিক্রিয়কের সাথে বিক্রিয়ক কম্পেয়ার করো। আচ্ছা আমি ধরো একটা উদাহরণ নিলাম, সেটা হচ্ছে HCl, আর ধরো আচ্ছা এটা প্রশ্ন আকারে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা পাত্র, এই পাত্র, আর এটা একটা পাত্র বি পাত্র, এখানে ধরো HCl আছে, ধরলাম 35 গ্রাম HCl, ঠিক আছে, এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম দুইটারই 200 মিলিলিটার, তাদের হচ্ছে আয়তন। এখানে ধরো Na2HCl আছে, এবং এই কত মোলার, ধরো দিচ্ছে 0.5 মোলার, বুঝতে পারছো? এখন তোমাকে বলছে এ আর বি এটা যদি তুমি সংমিশ্রণ ঘটাও, অর্থাৎ এ প্লাস বি এর মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটি, এটা তোমাকে জানতে চাইছে। যদি এমন কিছু জানতে চায়, ফার্স্ট অফ অল লিমিটিং বিক্রিয়ক তুমি বের করতে হইলে তোমার যে দুইটা যৌগ দেওয়া থাকবে তাদের মধ্যে সম্পর্ক ঘটানো লাগবে, অর্থাৎ তাদের মধ্যে বিক্রিয়া দেখানো লাগবে। তো বিক্রিয়াটা তুমি দেখাবা, বিক্রিয়া দেখানোর পর সেকেন্ড কাজ হচ্ছে তোমার সমতাকরণ করে নিতে হবে। কিছু কিছু যৌগ তুমি এমনি পাবা যেমন সমতাকরণ আগে থেকে করা হয়ে যাবে, তোমার কষ্ট করে করতে হবে না, যেমন এই যৌগে সমতাকরণ করার প্রয়োজন হবে না, বাট কিছু যৌগে তোমার সমতাকরণ করতে হবে। প্রথম দিকে সমতাকরণ একটু ঝামেলা মনে হবে, বাট কয়েকটা করতে করতে তুমি একদম বুঝে যাবে যে কখন কার সাথে কত গুণ করা লাগবে, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার কিছু নেই, চেষ্টা করতে করতে তুমি যখন দুই একবার ট্রাই করবে তখন তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ সবার আগে নিজের কাছে যেতে, অথবা সবার আগে নিজের কাছে হারে। তুমি যদি ভাবো তুমি জিততে পারবা, ইনশাল্লাহ তোমাকে কেউ দমায় রাখতে পারবে না। আর তুমি যদি ভাবো যে তুমি পারবা না, দুনিয়ার কোনো শক্তি তোমাকে পাইতে পারবে না। তাই মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা এটা করে দেখি। তাহলে বলছি কি HCl আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা যদি বিক্রিয়াটা ঘটাই, নিচে লিখতেছি যেহেতু এটা জলীয় দ্রবণে প্রোটন দান করবে H+, তার মানে এটা হচ্ছে অ্যাসিড, অর্থাৎ যার সাথে H আছে সে হচ্ছে অ্যাসিড, আর হচ্ছে যার সাথে OH আছে সেটা হচ্ছে কি ক্ষার, অথবা অনেক সময় ধাতু অক্সাইড গুলো ক্ষারের মতো আচরণ করে, ক্ষার হয়। তো দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ আর পানি, তাহলে এই H আর OH এগুলো নিয়ে হয়ে যাবে কি পানি, H2O। আর এই যে সোডিয়াম আর এই যে ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড,
এখানে অলরেডি সমতাকরণ করা আছে, তাই আমাদের কোনো কিছু ভাবতে হয় না। তো তোমরা বিক্রিয়াগুলো তোমাদের প্রথম দিকে লিখতে একটু ঝামেলা হতে পারে, এটা মনে রাখবা যোজনী ইন্টারচেঞ্জ হয়। যেমন ধরো সোডিয়ামের যোজনী, এখানে যাই থাকো, ধরো আমি বুঝতেছি সোডিয়ামের সাথে ক্লোরিন আসবে, এখানে 2 আছে 3 আছে 4 আছে, আমার এগুলো দেখার কোনো বিষয় না। আমি কি করবো, সোডিয়াম আর ক্লোরিন যেহেতু এক হবে, আমি আর এইসব আয়নিক যৌগ লিখতে গেলে প্রথমে ধাতু লিখি, পরে আমরা পদার্থ লিখি। সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তো তুমি 1 থেকে 30টা মোলের মধ্যে কিছু যোজনী তুমি একটু মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ, তাহলে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো সোডিয়ামের যোজনী 1, এই যোজনী কোথায় আসবে, ক্লোরিনের পাশে আসবে। ক্লোরিনের যোজনী 1, এই যোজনী এই পাশে। ধরো কথার কথা এটা যদি 2 হইতো তাহলে এই দুইটা এখানে নিতাম, এটা যদি 3 হইতো তাহলে এখানে 3 নিতাম। বুঝছো, এখানে তোমার 4 5 2 1 যাই থাকো, এরপর তুমি প্রয়োজনের সংখ্যা দিয়ে গুণ করে আমি সমতাকরণ করতাম। বুঝতে পারছো, যেহেতু 1 1 তাই আমার কোনো ঝামেলা হয়। এখন খেয়াল করো, এইটা লেখার পরে প্রথম স্টেপ তোমার বিক্রিয়া ঘটানো, সেকেন্ড স্টেপ তোমার এটা সমতাকরণ করতে হবে। সেকেন্ড স্টেপ কি, সমতাকরণ। যেহেতু সমতাকরণ হয়ে গেছে, দুটি স্টেপ ডান। থার্ড স্টেপ, এটার যে আণবিক ভর সেটা লিখবা, সেটা কত হয় 36.5। এই জন্য তোমার প্রথম 30টা মৌলের ভরগুলো তুমি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তাহলে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। এটা করলে হবে 40, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, 39 আর 1 হচ্ছে 40। যেহেতু লিমিটিং বিক্রিয়কের কথা বলছে, তার মানে উৎপাদের কোনো কাজ নেই, উৎপাদের যে কত গ্রাম এগুলো আমার বের করতে হবে। তার মানে আমি কি বের করব, লিমিটিং বিক্রিয়ক বের করব। তাই আমি কি করছি, শুধুমাত্র বিক্রিয়কের পাশে কাজ করছি, এগুলো তো হচ্ছে উৎপাদ, এখানে তো উৎপাদের কোনো কথা নেই। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তাহলে এখন করব কি দেখো, প্রশ্ন মতে আচ্ছা আচ্ছা যেটা নিয়ে তোমাকে কাজ করতে বলছে দেখবো সেটার আগে গ্রাম দেওয়া আছে কিনা। দেখো এটা 35 গ্রাম দেওয়া আছে, বাট এটা কি গ্রাম দেওয়া আছে, খেয়াল করে দেখো, এটা কিন্তু গ্রাম নাই। কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করা হয়েছে সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে তুমি সেটা বের করবা, কি দিয়ে বের করবা তুমি সেটা দেখো। ওই যে তুমি একটা সূত্র শিখছো না, W = হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000। দেখো S এর মান কত, 0.5 মোলার। মোলার মানে হচ্ছে মোল পার লিটার, বড় হাতের M জি কথা, মোল পার লিটার সেম কথা। V হচ্ছে আয়তন, সেটা মিলিলিটার একবার আয়তন। দেখো V এর মান দেওয়া আছে 200 মিলিলিটার। M হচ্ছে তার আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, এই যে তুমি লিখেছো। তাহলে এখানে N 40 বসাবা, 1000 দিয়ে ভাগ করবা, তাহলে ধরো তুমি একটা ডাবল পেয়ে যাবা। এগুলো করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, তোমরা নিজেরা করবা। ধরো কথার কথা আমি ধরে নিলাম এখানে আসছে ধরো 7 গ্রাম, ফর एग्जांपल 7 গ্রাম আসছে। তার মানে যেই দুটো নিয়ে কাজ করতে বলছে, আমি তার ফার্স্টে বিক্রিয়া ঘটাইছি, সমতাকরণ করছি, নিচে তাদের আণবিক ভরগুলো লিখে নিয়েছি, 3টে স্টেপ ডান। ফোর্থ স্টেপ হচ্ছে দুইটার কি গ্রাম দেওয়া আছে কিনা, কি খেয়াল করবো ভাইয়া, দুইটারই কি গ্রাম দেওয়া আছে কিনা। দেখলাম একটার গ্রাম দেওয়া আছে আর একটার গ্রাম দেওয়া নাই, তাই এই গ্রামটা কি করছে আমি বের করে দিচ্ছি। বুঝতে পারছো? এখন জাস্ট কম্পেয়ার করো বিক্রিয়কের সাথে বিক্রিয়ক। যদিও তুমি একবার কম্পেয়ার করলে বুঝে যাবা লিমিটিং বিক্রিয়ক কোনটি, কিন্তু তারপরেও আমরা দুইটাই করে নিই, যেহেতু 3-4 মার্কের জন্য আসে, তাই আমরা দুইটা স্টেপ করি। কি স্টেপ করি, একবার হাইড্রোজেনের সাথে এই HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কম্পেয়ার করব, আরেকবার এর সাথে এর কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব বলবো, প্রশ্ন মতে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম হাইড্রোক্সাইডের সাথে। কিভাবে লিখবো, তাহলে ধরো এই প্রশ্নটুকু যদি মুছে দিই, যেহেতু 7 গ্রাম আর 35 গ্রাম আমার জানা হয়েছে, ঠিক আছে, ধরে এতটুকু মুছে দিচ্ছি। এটা হচ্ছে HCl হচ্ছে, এটা হচ্ছে এখানে লিখে দিই, HCl হচ্ছে কত গ্রাম, 35 গ্রাম দিয়েছিল না, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে 7 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন বলছি কি ফার্স্টে HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কম্পেয়ার করবা। তাহলে লিখো, প্রশ্ন মতে লিখবা 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে বিক্রিয়া করে দেখো তো, 40 গ্রামের সাথে। কয় গ্রামের সাথে, 40 গ্রাম NaOH। তাহলে 1 গ্রাম কত গ্রামের সাথে, আসলে কত গ্রাম নিয়ে তুমি কাজ করছো। তুমি যে বিক্রিয়া লিখছিলাম, ওই যে দুইটা বক্স এঁকে দিয়েছিলাম, দুইটা পাত্র, সেখানে তুমি 35 গ্রাম নিতে পারো, 30 গ্রাম নিতে পারো, 1000 গ্রাম নিতে পারো, মানে এটা হচ্ছে তুমি বারবার চেঞ্জ করতে পারো, এটা কোনো কনস্ট্যান্ট মান না। আণবিক ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কি বলছে, 35 গ্রামের কথা বলছে না, তাহলে তুমি 1 গ্রাম কত গ্রামের সাথে, 35 গ্রাম কত গ্রামের সাথে, 35 গ্রাম HCl কত গ্রামের সাথে করো, 36.5 করে 40 গুণ 35। তাহলে একটা ভ্যালু পাবা। এইখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে আদর্শ মান। এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে আদর্শ মান, অর্থাৎ এটা হওয়া উচিত
কিন্তু বাস্তবে তুমি কত গ্রাম নিয়ে কাজ করছো এর সাথে কম্পেয়ার করবা। ধরো কথার কথা ধরলাম যে এই 35 গ্রামের জন্য ধরো তোমার 3 গ্রাম দরকার। আমি কিন্তু এগুলো কোনো কিছু হিসাব করতেছি না, ক্যালকুলেটর নিচ্ছি না, ইভেন চিন্তাও করতেছি না কি হবে, কারণ এগুলো করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি তোমাকে জাস্ট প্রসিডিউরটা কি হবে এই প্রসিডিউরটা তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, যেন তুমি সিস্টেমটা বুঝো আর ক্যালকুলেশনটা তুমি করতে পারবা। কথার কথা ধরো তুমি 3 গ্রাম পাইছো, অর্থাৎ এই 35 গ্রামের জন্য প্রয়োজন ছিল মাত্র 3 গ্রাম, কিন্তু তুমি দেখলা বিপাত্রে তাকায়া বিপাত্রে নেওয়া হয়েছে 7 গ্রাম। ধরো তুমি একটা শার্ট কিনতে গেছো, তোমার পকেটে 60 টাকা আছে, তোমার শার্টের দাম 3 টাকা, তোমার টাকা কি বেঁচে গেছে নাকি ধার করা লাগছে? অবশ্যই বেঁচে গেছে, কারণ তুমি 60 টাকা নিয়ে গেছিলা। দেখো প্রয়োজন 3, প্রয়োজনের চেয়ে কি বেশি আছে না? তো প্রয়োজনের চেয়ে যেটা বেশি হবে সেটা তো লিমিটিং বিক্রিয়ক হবে না, অর্থাৎ একটা যেহেতু বেঁচে গেছে এটা কি আছে বেশি আছে, বেশি যেহেতু আছে তার মানে এটা লিমিটিং না। লিমিটিং হবে কোনটা? যেটা বাঁচবে না। তার মানে একটা স্টেপ করে আমি যদিও বুঝতে পারতাছি এটা প্রয়োজন আছে 3 আছে 7, তার মানে এটা এখনো পাত্র অবশিষ্ট থাকবে, তাহলে বিয়োগ দিয়ে দেখাইতে পারো NaOH অবশিষ্ট থাকবে, 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, অর্থাৎ 4 গ্রাম বিক্রিয়ার পর অবশিষ্ট থাকবে। তো বিক্রিয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা তো লিমিটিং না। লিমিটিং এর সংজ্ঞাটা কি? লিমিটিং এর সংজ্ঞা হচ্ছে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তার মানে যেহেতু এটা লিমিটিং না, এটা যেহেতু অবশিষ্ট থাকে তাই লিমিটিং বিক্রিয়ক হবে এই সেম, এইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তুমি এখানে ব্যাখ্যা দিতে পারো, অথবা তুমি সেম ভাবে আরেকবার উল্টায় কম্পেয়ার করতে পারো। আবার এখন এইটাকে আগে লিখবা এইটাকে পরে লিখবা, তাহলে লিখবা কি 40 গ্রাম NaOH বিক্রিয়া করে এত গ্রামের সাথে, 1 গ্রাম কত গ্রামের সাথে, 7 গ্রাম কত গ্রামের সাথে। দেখবা প্রয়োজন যদি হয় ধরো প্রয়োজন হচ্ছে 45 গ্রাম, কিন্তু প্রশ্নে নেওয়া হয়েছে মাত্র 35 গ্রাম, প্রয়োজনের চেয়ে কম নেওয়া হয়েছে না, তার মানে এটা লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? আশা করি লিমিটিং বিক্রিয়কের নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক তো ডান। এখন বলবে ধরো প্রত্যাশিত উৎপাদ, কি বলবে? প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। তো লিমিটিং বিক্রিয়ক যে বুঝে গেছে তার আসলে প্রত্যাশিত উৎপাদ নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তুমি কিভাবে করবা? এই সেম তোমার দুটো বিক্রিয়া ঘটাবা, সমতা করো, ফার্স্ট স্টেপ হচ্ছে বিক্রিয়া করাবা, সমতাকরণ করবা, নিচে আণবিক ভরগুলো লিখবা। এখন যে প্রত্যাশিত উৎপাদের কথা বলছে, যে উৎপাদটা তুমি চাও সেই উৎপাদের নিচেও তার আণবিক ভর লিখবা। বুঝতে পারছো? একটু আগে যখন লিমিটিং বিক্রিয়ক বলছিল তখন কি করছিলাম? বিক্রিয়কের সাথে বিক্রিয়কের তুলনা করছিলাম, তাই তো? এখন যেহেতু উৎপাদের কথা বলছে তাই তুমি বিক্রিয়কের সাথে উৎপাদের তুলনা করবে, অর্থাৎ তোমার দুইটা বিক্রিয়ক যদি থাকে তাহলে দুইটা বিক্রিয়কের সাথে উৎপাদের তুলনা করবে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম আমি নির্দিষ্ট পরিমাণ, ধরো এটা কত হয়, এটা 58.5 না, আমার ধরো উদ্দেশ্য হচ্ছে আমি 35 গ্রাম লবণ তৈরি করতে চাই, বা ধরো 45 গ্রাম লবণ তৈরি করতে চাই, তার মানে এই সেলের সাথে একবার এর কম্পেয়ার করবা, আবার এর সাথে একবার এর কম্পেয়ার করবা, তাহলেই বুঝবো যে কোনটা পারফেক্ট পরিমাণে আছে আর কোনটা কম বা বেশি আছে। বুঝছো? যেটা বেশি আসলে সমস্যা, তার মানে তুমি এই লক্ষ্যে পৌঁছাতে পারবা, কম থাকলে তো পৌঁছাতে পারবা না। তখন তুমি কি করবে? এই সেম প্রসেসে এই যে দুইটা স্টেপে বিক্রিয়া দেখাবা, এটাকে যেভাবে করছি লিমিটিং বিক্রিয়কের জন্য, জাস্ট এতটুকু পার্থক্য, লিমিটিং বিক্রিয়কে বিক্রিয়কের সাথে বিক্রিয়কের কম্পেয়ার করছি, আর প্রত্যাশিত উৎপাদের বিক্রিয়কের সাথে উৎপাদের কম্পেয়ার করো। তুমি জাস্ট এই দুইটা কথা মাথায় রাখো, ইনশাআল্লাহ তুমি এক প্রশ্ন আটকাবা। যখন তুমি উৎপাদের সাথে কম্পেয়ার করবা যে ধরো 36.5 গ্রাম HCl থেকে লবণ পাওয়া যায় 58.5 গ্রাম, 1 গ্রাম থেকে কত আর ধর কত গ্রাম HCl নাম হচ্ছে 35 গ্রাম থেকে কত, ধরো তুমি যেটা পেয়ে গেলা। কিন্তু তোমাকে তো বলছে কি প্রত্যাশিত উৎপাদ, যেটা তোমাকে চাইছে এত গ্রাম উৎপাদ তুমি পাওয়া পসিবল কিনা। তাহলে তুমি কি করবা? বিক্রিয়কের সাথে এখানে উৎপাদ রে দিবা না, আগে উৎপাদ লিখবা, তাহলে তোমার সহজ হিসাব হবে। কি করবা তুমি? এই 58.5 গ্রাম লবণের জন্য HCl দরকার এত গ্রাম, 1 গ্রামের জন্য HCl দরকার কত গ্রাম, ধরো তোমাকে বলছে 45 গ্রাম HCl এর জন্য কত গ্রাম, কতটুকু তোমার HCl প্রয়োজন, তাহলে বলবা 45 গ্রাম HCl এর জন্য ক্যালকুলেশন করলে কি HCl এর পরিমাণ পাবা। ধরো এই পরিমাণ পাইছো তুমি, দরকার হচ্ছে 40 গ্রাম, কয় গ্রাম? 40 গ্রাম HCl দরকার, কিন্তু প্রশ্ন হয়েছে 35 গ্রাম, তাহলে প্রয়োজনের চেয়ে কম নেওয়া হয়েছে। তুমি বলবো অতএব ঘাটতি আছে, HCl যদি তুমি আরো 5 গ্রাম 40 থেকে 35 বাদ দাও, অর্থাৎ 5 গ্রামের ঘাটতি আছে। এই 5 গ্রাম নিলে তুমি আসলে প্রত্যাশিত উৎপাদ পাবে। তাহলে আবার আমি রিপিট করতেছি, ফাইনালি লিমিটিং বিক্রিয়ক ডান। প্রত্যাশিত উৎপাদ করার জন্য উৎপাদের সাথে বিক্রিয়কের কম্পেয়ার করবা, একবার উৎপাদ থেকে এই বিক্রিয়কের তুলনা দিবা, উৎপাদ থেকে এই বিক্রিয়কের তুলনা দিবা। আলটিমেটলি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, লিমিটিং বিক্রিয়ক বলে বিক্রিয়কের সাথে বিক্রিয়কের তুলনা, আর প্রত্যাশিত উৎপাদ বললে উৎপাদের সাথে বিক্রিয়কের তুলনা। বুঝতে পারছো? তাহলে লিমিটিং বিক্রিয়ক আর উৎপাদ ইনশাআল্লাহ তোমার শেষ হয়ে যাবে। আরেকটা কোশ্চেন মাঝে মাঝে আসে যে এখানে কতটুকু লবণ উৎপন্ন হবে, এমন যদি কোনো কথা বলে অবশ্যই তুমি লিমিটিং বিক্রিয়কের সাথে তুলনা করবে। কার সাথে তুলনা করবা? লিমিটিং বিক্রিয়কের সাথে। ধরো এই যে অ্যাসিডটা বিক্রিয়া দিয়ে তোমাকে লবণের কথা বলছে, বা অন্য যে কোনো বিক্রিয়া তোমাকে লবণের পরিমাণ কথা বলছে যে কত গ্রাম লবণ উৎপন্ন হবে। এখন ধরো বিক্রিয়ক তো আছে দুইটা, তুমি কার সাপেক্ষে কম্পেয়ার করে বলবা কতটুকু লবণ উৎপন্ন হবে?
এর জন্য তোমার কি করতে হবে, তুমি ফার্স্ট অফ অল সিলেক্ট করবে লিমিটিং বিক্রিয়ক কোনটি, মানে একটু আগে যেটা দেখালাম। তো লিমিটিং বিক্রিয়ক যেটা পাবা তুমি তার সাথে কম্পেয়ার করে দেখাবা যে এত গ্রাম থেকে কত গ্রাম তৈরি হয়, আর যত গ্রাম নিয়ে কাজ করা হবে লিমিটিং বিক্রিয়কটা, এত গ্রাম লিমিটিং বিক্রিয়ক থেকে কতটুকু লবণ উৎপন্ন হয়, তাহলে তুমি অ্যাকচুয়াল মান পাবে। এখন তুমি যদি না বুঝে র্যান্ডমলি একটা নিয়ে করো যে এত গ্রাম থেকে লবণ উৎপন্ন কত হবে, তাহলে ধরো 2টা বা 3টা তোমার যোগ আছে, তুমি প্রতিটার জন্য আলাদা আলাদা করলে ভিন্ন ভিন্ন পরিমাণ লবণ উৎপন্ন হয়, তাহলে সঠিক উত্তর কোনটা? কারণ লিমিটিং বিক্রিয়ক যেটা হবে ওই পরিমাণ বিক্রিয়া দিবা, যে অবশিষ্ট থাকবে তার সাপেক্ষে কিন্তু লবণ উৎপন্ন হবে না। এই যে আমি কথা বলতেছি করতেছি না, আশা করি একটা যে করে দিছি এটা যদি তুমি ভালোভাবে বোঝো, একটু পজ করে বারবার একটু দেখবে ইনশাআল্লাহ। লিমিটিং বিক্রিয়াটা তুমি যদি বোঝো, প্রত্যাশিত উৎপাদটা, প্রত্যাশিত উৎপাদ যদি তুমি বোঝো, তাহলে কতটুকু লবণ উৎপন্ন হবে এই ব্যাপারটা না, দেন তোমাকে এইভাবে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বলবে। একদম মেইন বেসিকটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া, বুঝতে পারছো? আর গতে সাধারণত তোমার ঘুরে ফিরে যেমন ডাব্লিউ বের করতে বলতে, যেমন যে কোশ্চেনটা দিছিলাম সেখানে হয়তো তোমাকে গতে বলবে যে এ দ্রবণের, আমি মোলারিটি কিন্তু দেই নাই বা ঘনমাত্রা দেই নাই, এস এর ভ্যালু এস বের করতে বলবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এসভিএম ডিভাইডেড বাই 1000, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, এটা দিলে তোমার হয়ে গেছে প্রসেস। হতে বলবে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং কেন, গাণিতিক বিশ্লেষণে দেখাও, তো তুমি এটা করে দিবে, বুঝতে পারছো? এখন তুমি কোশ্চেনগুলো সলভ করতে যাও। আরেকটা কথা, অনেক সময় দেখবা শতকরা সংযুতি থেকে তুমি যেভাবে স্থূল সংখ্যাটা বের করছো, দেখবা গ্রাম দিয়ে দিবে কত গ্রাম নিয়ে কাজ করছে, শতকরা সংযুক্তি তোমাকে দিবে না। তখন তুমি সেম প্রসেস, জাস্ট আগে শতকরা সংযুক্তিকে তুমি ভাগ করতে তার পারমাণবিক ভর দিয়ে, তখন গ্রামকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করো, বাকি প্রসেস নেই। মোটামুটি এইসব কোশ্চেন আমি সলভ করাইছি আমার স্টুডেন্টদেরকে, তো ঘুরে ফিরে দেখছি, ঘুরে ফিরে এগুলো আসছে, এর বাইরে আর কিছু আসে না। তো তোমাকে আমি যতগুলা টাইপ বলছি, যা যা সলভ করতে বলছি, আমার এই 2টা ক্লাস যদি তুমি ভালোভাবে করো ইনশাআল্লাহ তুমি বেসিক বুঝে যাবে কিভাবে সলভ করতে হবে। দেন তুমি কোশ্চেন নিয়ে বসো, টেস্ট পেপার নিয়ে বসো, ইনশাআল্লাহ তুমি পারবে। তারপর যদি কোনো সমস্যা ভাইকে অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।